স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছে সুরভি আলম তরুণী। আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিছুক্ষণ আগে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে সংগঠনটি বিচার না হওয়া পর্যন্ত আর কোনো কার্যক্রম চালাতে পারবে না। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান। এছাড়া তিনি জানান, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে থাকবে এপিবিএনের হাতে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, র্যাব পুনর্গঠনে একজন উপদেষ্টাকে প্রধান করে 5 সদস্যের কমিটি করা হয়েছে। এছাড়া র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি কোনো অজুহাতে শ্রমিকরা রাস্তায় নামে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিই। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হলে কমিশন বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, এখন পর্যন্ত প্রজ্ঞাপনের বিষয়ে কোনো অফিসিয়াল ডকুমেন্ট হাতে পাননি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও 2 নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ও আনোয়ারুল ইসলাম। এরপর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন গণ অধিকার পরিষদের সদস্যরাও সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে দলটি। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় সহযোগী থাকায় দলগুলোর নিবন্ধন বাতিল চেয়েছে গণ অধিকার পরিষদ। আমরা বসে সিদ্ধান্ত নিব, যেটা আমরা বসে সিদ্ধান্ত নিব, কোনো অসুবিধা নেই। আমরা তো এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন, বাট উই আর ওয়েটিং ফর দি গেজেট নোটিফিকেশন টু কাম। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর সহ সারা দেশে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে শেখ হাসিনা সহ 9 জন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় 3 মাস বাড়িয়েছে ট্রাইব্যুনাল। 12ই আগস্ট তদন্ত প্রতিবেদন জমার দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল সকালে এই আদেশ দেয়। এই মামলার 9 জন আসামির মধ্যে 4 জন গ্রেপ্তার, 5 জন পলাতক। এর আগে সকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এদিকে জুলাই আগস্টে উত্তরায় 2 শতাধিক হত্যার মামলায় 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে সংশয় প্রকাশ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, চলমান বিশৃঙ্খল পরিস্থিতির মদদ দিচ্ছে সরকার, আর সংস্কার সহ বিভিন্ন ইস্যু নিয়ে সরকারকে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণসভায় যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কাদের কারণে পিন্টুকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, চলমান বিভিন্ন ইস্যুকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, দেশে যে সকল অপকর্ম চলছে তা প্রতিরোধে উদাসীন অন্তর্বর্তী সরকার। আমরা কি কোনো পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমাদেরকে সেন্ট মার্টিন, বাগাইছড়ি কিংবা সাজেকিতে পাসপোর্ট ভিসা লাগবে? আমরা দেশের মানুষের শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শোষণে আমরা আছি। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদেরও সমালোচনা করেন মির্জা আব্বাস। যে কোনো বিদেশি প্রভুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে, বাংলাদেশে আর কোনো দল নাই। যদি থাকতো, সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে? যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায়, তারা আসলে দেশ এবং জাতির শত্রু।
এদিকে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সরকারকে সব ক্ষেত্রে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখান না কেন? রিজভী আরও বলেন, ক্ষমতা এলে প্রত্যেক নাগরিকের সেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ করবে বিএনপি। নার্সের আবাসন ব্যবস্থা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন কুমার দাস জানাবেন, এই বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আসলে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধের বিষয়টি, প্রজ্ঞাপনটি কখন হবে। সে উত্তরে তিনি বলছেন যে তিনি মনে করছেন যে প্রজ্ঞাপনটি হয়ে গেছে, মানে তিনি এটি একদমই আমাদের কাছে ক্লিয়ার করেননি, তিনি মনে করছেন হয়ে গেছে। সেই কারণেই বলা হচ্ছে যে আসলে প্রজ্ঞাপনটি হয়ে গেছে। তাছাড়া আমি সকাল থেকে সচিবালয়ে কাজ করছিলাম, আসলে আমরাও অপেক্ষা করছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কখন সেই প্রজ্ঞাপনটি হয়, সে খোঁজখবর রাখছিলাম। সে মনে করছিলাম যে আইন উপদেষ্টা আজকে যে উপদেষ্টা পরিষদের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যে নবম বৈঠক, সেই বৈঠকটি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়, সেখানে আমরা শেষের দিকে আইন উপদেষ্টাকে আসিফ নজরুল সাহেবকে আমরা প্রবেশ করতে দেখেছি। এর আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য যে সব বাহিনী আছেন তারা সবাই এখানে যোগ দিয়েছেন। তা আমাদের উপদেষ্টা আমাদেরকে এছাড়া অন্যান্য জানিয়েছেন বিষয়টি কি, বিশেষ করে যে মরণাস্ত্রের যে বিষয়টি প্রসঙ্গটা আসছে, যে এখন থেকে পুলিশের হাতে আর কোনো মরণাস্ত্র থাকবে না, এই সিদ্ধান্তটি নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটি। তখন বলছিলাম তাহলে মরণাস্ত্র যে পুলিশ এত কঠিন কঠিন বিষয়ের মুখোমুখি হচ্ছে বা তখন তারা কিভাবে মোকাবেলা করবে। তখন বলছে যে এপিবিএন যে আরেকটি সংস্থা আছে পুলিশের সহযোগী, তাদের হাতে থাকবে, এপিবিএনের হাতে মরণাস্ত্র থাকবে, পুলিশের হাতে থাকবে না, এই বিষয়টি সিদ্ধান্ত হয়েছে। এবং আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে র্যাবের পরিবর্তনের বিষয়টি, এই জন্য একজন উপদেষ্টাকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি করে দিয়েছেন। বিশেষ করে র্যাবের নাম পরিবর্তন হতে পারে, র্যাবের পোশাক পরিবর্তন হতে পারে, সেই বিষয়টি তার সিদ্ধান্ত নিয়েছেন। এবং এছাড়া গার্মেন্টস শ্রমিকদের নির্ধারিত সময়ের আগে, ঈদের আগে যেন বেতন বোনাসটি দেওয়া হয় এবং তারা যেন কোনো আন্দোলন করতে না পারে এবং কোনো ধরনের চাঁদাবাজি যেন রাস্তাঘাটে না হয়, সেটি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে, এই বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে নিশ্চিত করেছেন। বিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দেশবাসীর সমর্থনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রেস দ্য মিটে এমন কথা বলেন তিনি। আরও বলেন, দেশের কোথাও কোনো প্রতিবাদ না হওয়াই প্রমাণ করে সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া তিনি জানান, বিগত দিনে বাংলাদেশের অপসাংবাদিকতা নিয়ে তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দিবে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞ দল পাঠাতে অনুরোধ করা হবে। ভারতে বাংলাদেশের 7টি চ্যানেল বন্ধ করা ন্যাক্কারজনক জানিয়ে তিনি বলেন, তারা সত্য প্রচারে ভয় পায়। আমাদের গভর্নমেন্টের ইচ্ছাটা হচ্ছে যে দেশে ফ্রিডম অফ স্পিচ যাতে ইনস্টিটিউশনালাইজড হোক, এবং আপনারা জানেন অনেকের ক্রিটিসিজম সত্ত্বেও আমরা কিন্তু কোনো মিডিয়াকে আমরা বন্ধ করি নাই। আমাদের সোসাইটি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবাই কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আমরা যেই ডিসিশনটা নিয়েছি এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়েছে। সদিচ্ছা থাকলে স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতিতেই আরও 25 উন্নতি সম্ভব, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্বাস্থ্য খাতের উন্নতির জন্য গাফিলতি ও দুর্নীতি বন্ধ করতে হবে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলনে নতুন বাংলাদেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের নতুন মানসিকতা নিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি। বহু বছর ধরে নানা অনিয়ম আর অভিযোগে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত। অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। ফলে একদিকে দেশের মানুষের একটি বড় অংশ স্বাস্থ্যসেবা থেকে যেমন বঞ্চিত, তেমনি এই খাতে শৃঙ্খলাও ফেরেনি এত বছরেও। মাননীয় প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের পথ চলায় অন্য সব খাতের মতো স্বাস্থ্য খাতেও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এই অবস্থায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হলো 2 দিনের সিভিল সার্জন সম্মেলন। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্বোধন করেন এই সম্মেলনের। নতুন মানসিকতার উন্মোচন করছি।
প্রধান উপদেষ্টা বলেন, অতীতের মানসিকতা থেকে বের হয়ে নতুন উদ্যমে কাজ করতে হবে সবাইকে। ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে, মাথার থেকে সুরে ফেলানো আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে আর পৃথিবীর সামনে। সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না। আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি, গুহার থেকে যে বেরিয়ে গেছি সেটা মনে নেই। স্বাস্থ্য খাতকে সামনে এগিয়ে নিতে গাফিলতি ও দুর্নীতি বন্ধের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। দুর্নীতি এক জিনিস কী ছিল, কীভাবে হয়েছে সেটা ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নেই, আপনারা অনেক জানেন। সেটা যদি আমি কমাতে পারি, সেটা যদি আমি বন্ধ করতে পারি। সদিচ্ছা থাকলেই বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যের আরও 25% সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন সরকার প্রধান। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো হয়ে যাবে। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করবো, এর মধ্যে করব। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%, কেন এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা। এই সম্মেলনের মধ্য দিয়ে স্বাস্থ্য সেবায় নতুন যাত্রা শুরু হলো বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়ার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা। চলতি অর্থ বছরের 7 মে পর্যন্ত এসেছে $25.27 বিলিয়ন, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে দেশের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে জুলাই 2023 থেকে 7 মে 2024 পর্যন্ত এসেছিল $19.72 বিলিয়ন, আর চলতি বছরের 7 মে প্রবাসী আয় এসেছে $110 মিলিয়ন। এ মাসের প্রথম 7 দিনে এসেছে $735 মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় 22.3% বেশি। তখন এসেছিল $601 মিলিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ 10টি দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। এ পর্যায়ে দেখবেন CSRM এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কুষ্টিয়ায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই কুষ্টিয়া জেলায়। এখানে আমি এখন আছি কুমারখালী, যেহেতু এই জায়গাটি বা এই অঞ্চলটিতে তাঁত শিল্প নিয়ে কেন্দ্রিক গড়া এই যে কুমারখালী, সেটা আর সেক্ষেত্রে কিন্তু তাঁত শিল্পর অনেক সমস্যা বা আধুনিকায়ন না করাতে অনেকের ভাগ্যের চাকা খোলেনি, শ্রমিকদের পাশাপাশি অর্থনৈতিকভাবে কিন্তু আগাচ্ছে না এই কুষ্টিয়া জেলায়। সেই সব বিষয় জানতে বা তুলে ধরার চেষ্টা করবে এখানকার স্থানীয় যারা আছেন, জনপ্রতিনিধি সহ আরও অন্যান্য যারা আছেন, তারাই আসলে তুলে ধরার চেষ্টা করবেন। শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিবিসি এক্সপ্রেসের। আমি একটু জানতে চাই যে বাংলাদেশ তাঁত বোর্ডের আপনি একজন কর্মকর্তা হিসেবে আছেন, তো আপনি একটু বলবেন যে ছোট করে পরিসরে বলবেন সরকারিভাবে কোনো ধরনের উত্তরণ বা আধুনিকায়ন করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা একটু বলুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারিভাবে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার ভিতরে আমাদের কুমারখালীর তাঁত শিল্প আধুনিকরণ করার জন্য আধুনিক মেশিন এখানে এসে গেছে এবং একটি মেশিন অলরেডি আমরা চালু করেছি। তারপরে আপনার আধুনিক যে মূলধনের জন্য তাদেরকে আমরা ঋণ সেবা দিচ্ছি এবং বিপণন ব্যবস্থা করার জন্য পাশেই আমাদের মার্কেট প্রকল্প আছে। এবং সর্বশেষ এই অত্র এলাকার তাঁতিদের চাহিদা ছিল যে তারা ট্রেনিং সেন্টার দরকার, সেই ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ অলরেডি আপনারা দেখেছেন যে নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ কাজ শেষ হলে সবাই এখানে পাবে। ধন্যবাদ। শুনছিলেন, এর পাশাপাশি আমি একটু জানতে চাই যে তাঁত শিল্প নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, যেহেতু তাঁতের একটি ব্যাপক বৈষম্য আছে বা আধুনিকায়ন না হওয়াতে অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে কুষ্টিয়া জেলা, সেটা নিয়ে আসলে কোনো ধরনের। ধন্যবাদ ডিবিসিকে জানাই। আসলে বিষয় কুমারখালী একটি ঐতিহ্যবাহী এলাকা।
এখানে তাঁত শিল্পের উপর 100% লোকের ভিতর 80% লোকই জীবিকা নির্ভর করে। আমাদের এই কুমারখালীতে সর্বসাফল্যে 15,000 আপনার পাললুম দিয়ে হ্যান্ডলুম দিয়ে আছে। তার ভিতরে 1,40,000 থেকে 50,000 শ্রমিক এখানে কাজ করে। কিন্তু অতীতে যেরকম বৈষম্যর শিকার ছিল এই তাঁত শিল্প যারা জড়িত ব্যবসায়, এখনই সে একই বৈষম্যের শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের এখানে গ্যাসের কোনো ব্যবস্থা নেই এবং সেই সাথে সাথে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং কাঁচামালের যে দ্রব্য, সেই কাঁচামালের দ্রব্য ঊর্ধ্বগতি। এজন্য বর্তমান যারা প্রান্তিক লেভেলের তাঁতিরা আছে তারা হচ্ছে বৈষম্য শিকার হয়ে দিন দিন পুঁজি হারাতে বসেছে এবং এই শিল্পের সাথে যারা জড়িত আছে 1,40,000 প্রায় কুমারখালী উপজেলায় মানুষ এই তাঁত শিল্পের সাথে জড়িত। তার বেশিরভাগই মানুষ তারা পুঁজিবিহীন এখন মানে এই শিল্পের থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এই শিল্পকে যদি বাঁচাতে হয়, কুমারখালী ঐতিহ্যকে ধরে রাখতে হয়, কুমারখালী এই তাঁত শিল্প যদি ধরে রাখতে হয়, তাহলে আমি মনে করি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা খুবই প্রয়োজন। সেই সাথে সাথে আপনারা দেখবেন ইতিমধ্যেই বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনাকালীন সময় একটি দুর্যোগ গিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই সরকারিভাবে এই তাঁত শিল্পে যারা তাঁতিরা আছে, প্রান্তিক তাঁতিরা, তাদের কোনো প্রণোদনা দেওয়া হয়েছে। কুমারখালী বেডশিটটা ছিল একটি আন্তর্জাতিক মানের এবং জাতীয় পর্যায়ে একটি কুমারখালীর বেডশিটের একটি সুনাম আছে। সেই বেডশিট এখনও বিলুপ্তির পথে। আমরা বেডশিট থেকে এখন চলে আসছি তোয়ালে বা গামছা তৈরি করি। সেই অবশ্যই তাঁত শিল্পটা আরও এগিয়ে যাবে এবং কি কুষ্টিয়া জেলাবাসী অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কি ভাবছেন এই যে প্রান্তিক যারা আছেন, তাঁত শিল্পী যারা আছেন, তাদের আসলে কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কিনা? সমস্যা, কাঁচামালের দ্রব্যমূল্যের দাম বেশি, সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, যার কারণে কুমারখালী তাঁতিরা দীর্ঘদিন ধরে শুধু লোকসান খাতায় পড়ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, সকলেই আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। এই আজকে সারাদিন এই কুমারখালী কিংবা কুষ্টিয়া জেলা যে বিভিন্ন সমস্যার সমাধানের উত্তরণের যে নীতি নির্ধারকরা আছেন, তারা আসলে কি বলছেন, কি ভাবছেন বা কি পদক্ষেপ নিচ্ছেন, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে 14 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানান এই ব্যাটার। ভারতের হয়ে 123টি টেস্টে প্রতিনিধিত্ব করেন বিরাট কোহলি। 30টি সেঞ্চুরি ও প্রায় 47 গড়ে এই কিংবদন্তি ব্যাটার করেছেন 9,230 রান। টিম ইন্ডিয়াকে 68টি টেস্টে নেতৃত্বও দিয়েছেন কোহলি, যার মধ্যে 40টি ম্যাচেই হেসেছেন জয়ের হাসি। জয়ের সংখ্যায় তিনিই ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। গত বছর টি-20 থেকে অবসর নেয়ায় এখন শুধু ওয়ানডে খেলবেন বিরাট কোহলি।